গল্পের নাম ফেরিটেল, লেখা আরিশান ছদ্মনাম পর্ব সংখ্যা 34। সীমান ঠোঁটের টিপে হাসছে, বহু কষ্টে হাসি চেপে রেখেছে। হাসির চাপে রাখায় মনে হচ্ছে পেট ফেটে যাবে। মীরার ফেস দেখে মনে হচ্ছে সে হিসাব করছে, ঘুমের মধ্যে হাঁটার জটিল হিসাব, যার সমীকরণ সে মিলাতে পারছে না। ইমান গলা ছেড়ে বলে, যারা বেশি বেশি খায় তারা স্লিপ ওয়াক করে। মীরা তার দিকে ছোট করে তাকালে সে সিরিয়াস মুড নিয়ে বলে, সত্যি বলছে। এরপর ফোন নিয়ে হাঁটা দিল। একটু সামনের দিকে এগিয়ে গিয়ে ফিরে এসে বলে, আর এক শ্রেণী মেয়েরা স্লিপ ওয়াক করে। কারা? সুন্দরী কিন্তু ডাফর। মীরা রাগনিত চোখে তার দিকে তাকালো। ইমান এমন একটা ভান ধরল যেন সে কিছুই বলেনি। ফোনে হাতে নিয়ে রুমের শেষ প্রান্তে চলে গেল। ওদিকে বারান্দা আছে, মীরা ওইদিকে আসা অবধি একবারও যায়নি। দোতলার অর্ধেক জায়গা জুড়ে ইমান থাকছে। এটা যেন ওর নিজস্ব রাজ্য। ছোটোখাটো একটা সংসার আছে এখানে। দুই রুম মিলে বিশাল একটা রুম বানানো হয়েছে। এই রুমটা যে আর্কিটেক্ট ডিজাইন করেছে সে চমৎকার একটা প্ল্যান দিয়েছে। দুটো রুম মিলে তৈরি রুমটাতে একেবারের জন্য মনে হয় না অতিরিক্ত জায়গা পড়ে আছে। স্পেস বেশি, মাঠের মতো লাগে। বরং মনে হবে রুমটা এমন না হলেই বাজে দেখাতো। আচমকা মীরার মাথায় একটা একটা চিন্তা খুলে যায়। তারা যে হাজব্যান্ড ওয়াইফ এটা শুধু তারা দুজন জানে, কিন্তু বাসার অন্য সদস্যরা তো কিছু জানে না। তারা কি ভাবছে একসঙ্গে এক রুমে থাকাটা বাঁকা চোখে দেখবে না? তাকে খুব বাজে মেয়ে ভাবছে কি? সে একটু জোরে করে বলে, এই যে শুনুন। ইমান ততক্ষণে বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছে। মীরা ডাকে ঘাড় ঘোরালো এবং বাবরিশভাবে বলে, আমার নিজের একটা নাম আছে, কাইন্ডলি আমার নাম ধরে ডাকুন। মীরা বিরক্তিতে বর্ণ উচ্চারণ করে বলে, যত সব ঢং। ইমান শুনতে পায়নি। সে বারান্দা থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ালো। এরপর বলে ওঠে, বলেন। মীরা সামান্য ব্যাপারটাকে খেলো। হঠাৎ করে তাকে আপনি বলাটা হজম হচ্ছে না, মনে হচ্ছে তিরস্কার করছে। সে বলে ওঠে, আমরা যে এরকম এক রুমে থাকছি, আন্টি কি ভাববেন? আমি কিন্তু কাউকে কোনোদিন বলবো না আমাদের সম্পর্কের কথা। শেষ বাক্যটা কর্ণকুহর হওয়া মাত্র ইমান সামান্য নড়ে চড়ে ওঠে। এরপর আবারও ড্যামকের ভাব নিয়ে বলে, আমাদের একসঙ্গে থাকা তো পাপ না, সুতরাং কে কী ভাববে সেটা দিয়ে তোমার কী কাজ? তারপরও আন্টি আমার সঙ্গে না থাকলে আর কই থাকবে তুমি? হলরুমে? এদেশের সার্ভেন্টরাও হলরুমের ফ্লোরে থাকে না। এক্সট্রা কোনো রুম নাই আমাদের। ছাদের রুমে নিশ্চয়ই থাকবে না। তোমার আন্টির এত প্রবলেম হলে বলো তোমাকে ওনার রুম নিয়ে যেতে। এরপর আব্বু আর ওনার মাঝখানে ঘুমাও। ইমানের কথা শুনে মীরার চোখ বড় হয়ে আসে। সামান্য একটা কথাকে কি বিশ্রীভাবে বলল। এরপর ইমান বলে, সবাই জানে আমার রুমটা আমার মনের মতো বিশাল। চোখে দেখো না কত বড় আমার রুম। পর্দা টেনে দিলে দুটো আলাদা রুম মনে হবে। মীরা হতভম্ব হয়ে বলে, এ রুমে পর্দা টানতে তো একবারও দেখলাম না। ইমান হাত দিয়ে দেখালো ওই যে পর্দা গুঁজে দেওয়া আছে। পর্দা দেখার জন্য সে উঠে দাঁড়ালো এবং পর্দা দেখে মীরা অভিভূত হলো। এটাকে পর্দা বলে? সাদা ফিনফিনে কাপড়ের মেটেরিয়াল, দিলেও যা না দিলেও তাই। অবস্থা থেকে এবার সব ক্লিয়ারলি দেখা যাবে। মীরা কটমট করে তাকায়। ইমান ফোন পকেটে রেখে বলে, ছাদ বলেছিল তোমাকে নিয়ে বিকেলে বাইরে যাব, রেডি থাকবো, আমি অফিসে যাচ্ছি। সে বেরিয়ে গেল 1 সেকেন্ডের ব্যবধানে। মীরা জানতে ইচ্ছে করলো ইমানও যাবে কিনা তাদের সঙ্গে, কিন্তু সঙ্গত কারণে জিজ্ঞেস করেনি এবং কিছু জিজ্ঞেস করার টাইমও পায়নি সে। সে একবার পরখ করে রুমটা দেখলো। এরপর রুমের মধ্যখানের এক কোণে গুজে রাখা পর্দা টেনে নিয়ে ডিভানে গিয়ে গুলো। এটা তার রাজ্য, ওটা ইমান সাহেবের রাজ্য। এদিকে সে ইমানকে আসতে দেবে। হুট করে চোখে একগাদা ঘুম চলে এলো। ঘুম ঘুম অবস্থায় তার মনে হলো কেউ তার চুলে হাত বোলাচ্ছে। সে চোখ মেলতে চাইলে কারো উষ্ণ হাতের ছোঁয়া তার চোখে অনুভব হলো। তার চোখ বন্ধ করে দিয়েছে, চোখ খুলতে পারলো না সে। ঘুমের সাগরে সে তলিয়ে গেল। বিকেলের দিকে রুমের দরজা ঠকঠক শব্দে তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসে। এরপর রুমের দরজা খুলতে সাদকে দেখতে পেল। সাদ তাকে দেখে বলে, তুমি রেডি হওনি? ভাইয়া তোমাকে কিছু জানায়নি? জানিয়েছে, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সরি। হে ডোন্ট সে সরি, তুমি একটু নিচে আসবে, মাম্মা তোমাকে ডাকছে। মীরার মনটা ভালো হয়ে গেল। কত ভালো একটা ছেলে সাদ, অথচ ওর বড় ভাই কিনা অমন রাক্ষস। সে সাদের সঙ্গে নিচে নেমে আসলো। হলরুমে হাসনাইনা সুটকেস বের করেছে, সেটা মেয়েদের জামা কাপড় দিয়ে ভর্তি। মীরা বলে, আন্টি আমাকে ডেকেছেন? হাসনাইনা সুটকেস থেকে একটা জিন্স আর টপস বের করলেন।
টপসটা খুব সুন্দর ক্রিম কালারের। উনি বললেন, আজকে তেমন শীত নেই, এটা পরতে পারো। আমার তো কোনো মেয়ে নাই, কে পরবে এসব? খুব শখ ছিল একটা মেয়ে হবে। যাই হোক, তোমার নাকি ঘুরতে যাচ্ছ, এটা পরে যাও। মীরা বদ্ধসূচক বলে, আন্টি আপনিও আমাদের সঙ্গে আসুন না প্লিজ। হাসনা হেনার কথাটা খুব মনে ধরল। এ বাসায় তাকে নিয়ে কেউ এক বিন্দু চিন্তা করে না। কারোর সময় নেই তার সঙ্গে কোথাও যাওয়ার, একা একা দোকানে যায় সে। ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া হয় আজ কতদিন হলো। তিনি নরম গলায় বলেন, আজকে তোমরা যাও, অন্য আরেকদিন যাব। মীরা তার দেওয়া জিন্স আর টপস পরল, সঙ্গে একটা শীতের টুপিও ছিল। সে টুপিটা মাথায় দিয়ে আয়নায় তাকালো। মাই গড, তাকে পুরো বিদেশিনীর মতো লাগছে। মা তাকে দেখলে এখন নিশ্চয়ই কপালে চুমু খেতে। যেদিন করে মীরা সুন্দর করে সাজতো, মা তার কপালে চুমু দিত। মায়ের কথা মনে পড়তেই তার মন খারাপ হয়ে আসে। কিছুক্ষণ পর সাদ তাকে নিয়ে বাসার মেইন রাস্তা অবধি হেঁটে গেল। এরপর মেইন রোড থেকে ক্যাব হায়ার করে ট্যাক্সি চালককে সে বলল সিটি হল পার্ক যাবে। ট্যাক্সি চালক চলে বলে, সিটি হল পার্কে কোনো জায়গা? ব্রুকলিন ব্রিজে যাব। এবারে মুখ খুলল মীরা। সে বলে ওঠে, ব্রুকলিন ব্রিজ? এটা কোথায় স্যার? তুমি ব্রুকলিন ব্রিজের নাম শুনোনি? ওকে, সমস্যা নেই, সরাসরি দেখে নিও, এটা খুব ফেমাস একটা জায়গা। তারা ক্যাবে উঠে পড়ে। প্রায় 20 মিনিটের মধ্যে সিটি হল পার্ক এসে পৌঁছায় তারা। সেখান থেকে একটু হাঁটলে মানহাটানের সঙ্গে লাগানো ব্রুকলিন ব্রিজের দেখা মিলবে। মীরাকে নিয়ে ছাদ ব্রুকলিন ব্রিজের কাছে আসলো। রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে তারা। টুরিস্ট স্পট হওয়ায় এখানে ভালোই ভিড়, সবাই পারফেক্ট ভিডিও পিকচার তোলায় ব্যস্ত। মীরা আশেপাশে তাকিয়ে দেখছে, খুব মনোযোগ দিয়ে দেখছে সে সবটা। ছাদ বলে, এটা আমাদের সিটি, মানে মানহাটান আর ব্রুকলিন শহরের ডাম্বর মধ্যকার সেতু। তুমি কি এখানে ব্রিজে উঠবে নাকি রিভারটা একবার দেখে নিবে? চলো নদীটা দেখে আসি। ছাদ তাকে নিয়ে ব্রিজের নিচেই নদীর ধারে গেল। নদীতে নামা নিষেধ, তবে বাউন্ডারি ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করা যাবে। নদীর তীর ঘেঁষে ছোট বড় পাথর আছে। নদীর পানি স্বচ্ছ নীল রঙের দেখাচ্ছে। সাদা ফেনা তোলা ঢেউ এসে পাথর আছড়ে পড়ছে। সূর্য বাতাস, নীল আকাশে পাখি উঠে যাচ্ছে। মীরা বাউন্ডারির কাছে গিয়ে দাঁড়ালো। দূর থেকে দেখলে মনে হবে নদী তেমন একটা গভীর না, কিন্তু কাছে গিয়ে এর স্রোত দেখলে সামান্য ভয় লাগবে। যদি পড়ে যায় কেউ, তার অবস্থা ঘায়েল। নদীর বুক দিয়ে স্টিমার চালিত চালিত বোট যাচ্ছে। দূর থেকে আমেরিকার পতাকা উড়ছে। ব্রিজ ভিউ, উপরে ব্রুকলিন ব্রিজ, কি অপূর্ব দৃশ্য। ছাদ বলে, এটা ইস্ট নদী। এখানে আমি আমার প্রথম গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে এসেছিলাম। সানসেটের সময় এই জায়গাটা খুব চমৎকার লাগে। এখন এতটা সুন্দর লাগবে না। আচ্ছা, ব্রিজের উপরে চলো, ভাইয়া আমাদের জন্য অপেক্ষা আছে। মীরা অবাক হয়ে বলে, তোমার ভাইও এসেছে? আসার কথা ছিল না, কিন্তু হুট করে বলল সেও জয়েন করবে আমাদের সঙ্গে। মীরার বুক ধুরু ধুরু করতে লাগলো। কেন যেন ইমানের সামনে আসতে তার ভারী লজ্জা লাগে। ছাদ তাকে নিয়ে ব্রিজের উপরে উঠে। ব্রিজ ওঠা অবধি সে এক পলকের জন্য চোখ বন্ধ করে পুরো দৃশ্যপট মুগ্ধ হয়ে দেখছে। তারা ব্রিজের মধ্যে একদম টপে উঠে আয়েশ দিয়ে সাইকেলও যাচ্ছে। নিচের লেনে হাই স্পিডে গাড়ি যাতায়াত করছে। ওয়াক লেন দিয়ে হাঁটছে তারা। একদম মেইন ভিউ পয়েন্টে আসতে মীরার মনে পড়ে গেল, কাল হো না হোর গানের শুটিং তো এখানে হয়েছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শাহরুখ খান নেচেছিল। ও মাই গড, তার বিশ্বাস হচ্ছে না সে এখানে দাঁড়িয়ে আছে। এ যেন স্বপ্ন। আচমকা তার বাহু ধরে কেউ টান দিল। সে টাল সামলাতে না পেরে ব্যক্তির বুকে গিয়ে ঠেকলো। মাথা থেকে তার টুপি পড়ে গেল। মেয়েরা চোখ তুলে তাকিয়ে দেখে ইমান তাকে নিজের বাহুডারে আবদ্ধ করেছে। আশেপাশ দিয়ে কত মানুষ হাঁটছে, অথচ বেহায়া ছেলেটা তাকে টান মেরে নিজের বুকে এনে ধাক্কা দিল। সে ঝাড়ি মেরে উঠে বলে, আপনার সমস্যা কি? আমাকে ধাক্কা মেরে ফেলতে চাচ্ছেন কেন? ইমান প্রথমে অবাক হলো, এরপর বলে ওঠে, সেই 10 মিনিট ধরে পিছন থেকে ডাকছে, শোনার জন্য হাত ধরে টানলাম। আমি তো জানতাম না তুমি পড়ে যাবে। মীরা সরে আসতে ধরলে ইমান তার কোমর শক্ত করে ধরে নিজের সঙ্গে মিশে নেয়। মীরা দাঁতে দাঁত চেপে বলে, এখন সরতে দিচ্ছেন না কেন? আটকে ধরেছেন কেন? তুমি বুকে থাকলে শান্তি লাগে খুব। কি বললেন? বললাম ব্রুকলিন ব্রিজ অনেক সুন্দর, আমার একটা শখ আছে, জানো সেটা? জানি না, জানতেও চাই না।
ইভান তার কোমর চেপে ধরে মুখটা তার কানের কাছে এনে ফিসফিস করে বলে, আমি আমার লাইফের ফার্স্ট লিপ কিসটা এই ব্রিজের সামনে দাঁড়ায় আমার বেটার হাফকে গিফট দেবো। ব্রুকলিন ব্রিজকে সাক্ষী রেখে কিস করবো।